যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি? বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ, সেই বিচার বিভাগের উপর একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল। আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন বলছেন যে বাংলাদেশের পক্ষে যারা ভালো কাজ করবেন তারা কেউ বাঁচবেন, কেউ মরে যাবেন। এদিকে বর্তমানে বাংলাদেশের সমন্বয়কের 3 সমন্বয়কের এক সমন্বয় সার্জিস, আপনারা সবাই চিনেন। সার্জিস বর্তমানে মাঠে নেমেছেন উনি আগামীতে নির্বাচন করার জন্য, দল গঠন করার জন্য। তাই প্রত্যেকটা কাজেই উনি নতুন করে সিদ্ধান্ত নিয়ে আসতেছেন। উনি প্রধান বিচারপতিকে নিয়ে বড় আশ্বাস দেখালেন বাংলাদেশের মানুষকে যে আপনারা এখন ন্যায্য বিচার পাবেন। এদিকে ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে উনি গিয়ে কথা বলছেন, শেখ হাসিনাকে এক দফায় ওনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 3টি ভিডিও ক্লিপ নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত সব কিছুই আলোচনার মাধ্যমে আমি কথা বলে যাচ্ছি। তবে প্রথমেই আপনারা সার্জিসের কিছু কথা শুনবেন, উনি বাংলাদেশ নিয়ে কি আশা দেখিয়েছেন এবং কি আশা দেখতেছেন নিজে, সেই প্রশ্নটা সব জনগণের মাঝখানে উনি ছড়িয়ে দিতে চাই। প্রধান বিচারপতিকে নিয়ে কি এমন মন্তব্য করলেন, চলুন আমরা জাস্টিসের কাছে চলে যাই। আপনারা জানেন যে বিগত 16 বছরে একটি ফ্যাসিস্ট সরকারের কারণে বাংলাদেশের যে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি আমাদের বিচার বিভাগ, সেই বিচার বিভাগের উপর একটি অনাস্থা তৈরি হয়েছিল এবং এটা এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে এটি একটি প্রহসনের জায়গায় চলে গিয়েছিল। আমরা বিশ্বাস করি একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি। সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো, সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো। সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা। যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি, প্রস্তুত আছি, কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তলা থেকে কিন্তু লাভ দেই না, অত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমার ভালোবাসে, আর কিচ্ছু করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে, আপনি বলছেন এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপিও তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। প্রশ্ন হচ্ছে গিয়ে যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে গিয়ে কি, আপনি বারবার বললাম না যে আপনার নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাইলে হয়তো বহুদূর এগিয়ে যেত।
আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বলছে বেনজির সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে? শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব। কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বাড়ি করে দিবে। দেখেন, আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করব না। দেখেন, না করার পরও কি হলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সার্জিস এবং ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন। এই দুইটা বক্তব্য শুনে আপনারা মূলত কি বুঝতে পেরেছেন? বাংলাদেশ কোন দিকে যেতে চলেছে, বাংলাদেশের নতুন কাঠামোকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন বাংলার মানুষ, কতটুকু গুরুত্ব দিচ্ছেন নতুন 3 সমন্বয়কের যে একজন রয়ে গেছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সার্জিস, উনি বড় আশা দেখাচ্ছেন। কেনই বা প্রত্যেকটা জায়গায় উনি জনসভা মিটিং মিছিলের আশ্বাস দিচ্ছেন। তবে সব কিছুর মাঝখানে নতুন করে বিস্ফোরক মন্তব্য করে দিলেন বাংলাদেশের যে বর্তমান অবৈধল কাক্কু হিসাবে যাকে সবাই চিনে, কাউয়া। উনি বিস্ফোরক মন্তব্য করলেন যে বিশেষ করে যে শেখ হাসিনাকে উনি মেরে ফেলতে চাচ্ছেন, শেখ হাসিনাকে উনি কবর দিতে চাচ্ছেন। কিন্তু কেন? যার সঙ্গে 15 থেকে 16টা বছর উনি এইভাবে চলাফেরা করলেন। চলুন আমরা সেই ওবায়দুল কাদেরের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসি। তাহলে এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন,
ভুল করছি। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলতে কথা কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন হবে। দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা আর সামনে দিকে আনা। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিয়েছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ করে এই নেতারা? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? মাননীয় সাধারণ সম্পাদক, আমরা একটু লাইভে ছিলাম, একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো না। কখন আসলে আপনারা আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন? কেন, 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এত দিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা।